দেশে মোট জনসংখ্যার চেয়েও মোবাইল ফোনের সেবা গ্রহীতার সংখ্যা বেশি। মূলত একজন গ্রাহক একাধিক অপারেটরের সিম ব্যবহারের ফলেই সংখ্যাটি এত বড় আকারে ঠেকেছে। এত বিপুল সংখ্যক গ্রাহকের জন্য এত বিশাল সেবার পরিসরে অভিযোগগুলোও যে বেশি হবে সেটা তো আসলে অনুমিতই। কিন্তু প্রশ্ন হলো, এসব অভিযোগের নিষ্পত্তি কতটা হচ্ছে, অপারেটররা কতটা আন্তরিক, নিয়ন্ত্রক সংস্থা কতটা দায়িত্ব পালন করছে, সবটা নিয়ে কথা বলে চলুন। সঙ্গে আছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব হাসান, ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে যুক্ত হবার জন্য। আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম। আসলে শুরুতেই একটু ছোট করে জানতে চাইবো আপনার কাছে যে দেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা আছে, টেলিযোগাযোগের জন্য আলাদা মন্ত্রণালয় ও বিভাগ আছে, তারপরও আলাদা করে আসলে বেসরকারিভাবে এই গণশুনানির আয়োজন করতে হলো কেন? এই গ্রাহক সমাবেশের আসলে মূল উদ্দেশ্যটা কি? আসলে নিয়ন্ত্রক সংস্থা যে গণশুনানিগুলো করে, পাবলিক হিয়ারিংগুলো করে, সেটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। প্রথমত রেজিস্ট্রেশন করতে হয়, যে প্রশ্নটা বা যে অভিযোগটা আবার আছে সেটাকে আলাদা করে লিখতে হয়, তারপর একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়, নির্দিষ্ট দিন আসে, তারপরে সেই জিনিসটা তুলে ধরা হয়। ওই জায়গাটিতে দাঁড়িয়ে নতুন কেউ হয়তো অভিযোগ তুলতে পারে না বা প্রশ্ন তুলতে পারে না, সাধারণত সেই সুযোগটা থাকে না, কারণ একটা লম্বা সময়টা হয় এবং নিবন্ধিতরাই কেবলমাত্র সেই অভিযোগগুলো করতে পারে। মূলত এমন সব অভিযোগগুলো জড়ো হয় নিয়ন্ত্রক সংস্থার টেবিলে, তারপর সেগুলো ধরে ধরে সমাধান করা হয়। এটা একটা প্রক্রিয়া যেটা রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হয়, প্রশাসনিকভাবে পরিচালিত হয়। মুশকিল হচ্ছে গেল 8 থেকে 10 বছরের বেশি সময় ধরে যে অভিযোগগুলো জড়ো হচ্ছে, সেটা নিয়ন্ত্রক সংস্থা হতে পারে, সেটা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হতে পারে, সেগুলোর কোনো সমাধান আসলে মিলছিল না। এবং গ্রাহকরা চিন্তা করছিলেন যে দিন দিন নেটওয়ার্কের যে দুর্বল গতি এবং একই সঙ্গে ইন্টারনেটের যে উচ্চ মূল্য, দুটোর কারণে রীতিমতো তারা হিমশিম খাচ্ছে। আপনি জানেন যে এখন আসলে মোবাইলের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক দিয়ে মানুষ আসলে কম কথা বলে তুলনামূলক, যে কারণে ভয়েস কলের পরিমাণটা কমে গেছে। মানুষ সাধারণত এখন কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে ইন্টারনেটের মাধ্যমে, সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে, মেসেঞ্জার হতে পারে বা এই জাতীয় কমিউনিকেশন প্ল্যাটফর্মগুলোতে। কিন্তু দেখা যাচ্ছে ইন্টারনেটের গতি যখন দুর্বল হয়ে যায় তখন এই কমিউনিকেশন প্ল্যাটফর্মগুলো ফেল করে এবং দুটো জায়গা থেকে মানুষ আসলে সে কাঙ্ক্ষিত সেবাটা পায় না। এবং একদিকে যখন সরকারের জায়গা থেকে সমাধান আসছে না, কাঙ্ক্ষিত সেবাটা পাচ্ছে না, অভিযোগগুলো তারা আসলে কোথায় জানাবে? মূলত এই বিষয়টাকে সামনে এনেছিল মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন এবং তখন তারা এই পাবলিক হিয়ারিংয়ের একটা কাজ তারা শুরু করে, যেখানে শুধু গণশুনানি না, গণসমাবেশও বলা যায়। অর্থাৎ গ্রাহকরা আসছেন, কোনো নিবন্ধনের প্রয়োজন নেই, নিজের নাম পরিচয় দিতে চাইলে তারা দিতে পারেন, অথবা না দিতে চাইলেও তারা অভিযোগটা জানিয়ে দিতে পারেন এবং তাদের জায়গা থেকে যে সাবেক কর্মকর্তারা আছেন তারা সেই জিনিসটা সরকারের সর্বোচ্চ। আচ্ছা রাকিব হাসান, আমাকে একটু বলবেন যে এই সমাবেশে আর কারা কারা আছেন? প্রশাসন, মোবাইল অপারেটর বা মন্ত্রণালয়ের কেউ কি আছেন? না, এখানে বিটিআরসি বর্তমান কোনো কর্মকর্তারা ছিলেন না, এমনকি এখন যে টেলিযোগাযোগ বিভাগ রয়েছে তাদেরও কোনো কর্মকর্তা ছিলেন না। প্রশাসনিক পর্যায় থেকে তার মানে শুধুমাত্র গ্রাহকরাই ছিলেন। গ্রাহকরা এবং সাবেক আমলা যারা আছেন, সাবেক প্রশাসনিক কর্মকর্তা আছেন, তারা আমরা দেখেছি এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য এখানে ছিলেন, এখানে কম্পিটিশন কমিশনের সাবেক পরিচালক ছিলেন। তারা তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে সমাধান এবং পরামর্শ দিচ্ছেন। আচ্ছা, আপনার প্রতিবেদন আমরা শুরুতেই দেখছিলাম, সেটিতে আসলে প্রতিযোগিতা কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক কর্মকর্তারা বক্তব্য দিয়েছেন, সেটি আমরা শুনছিলাম। আসলে মূলত তাদের পরামর্শগুলো কি ছিল, যদি আবারও একটু আপনার মাধ্যমে আমরা শুনি। যদি শুরুতে কম্পিটিশন কমিশনের প্রসঙ্গে আসি, তারা যেটা স্পষ্ট করলেন যে অভিযোগ যখন জমা পড়ে তখন সেগুলো নিষ্পত্তি যদি না হয় তাহলে আস্থার সংকট তৈরি হয়। এটা দূর করার জন্য প্রথমত আগামী 1 মাসের মধ্যে সমস্ত অভিযোগের অন্তত 10% সমাধানের প্রয়োজনীয়তা তারা তুলে ধরেন। অন্তত এই কাজগুলো করলে নতুনভাবে এটা যে সংস্কার হচ্ছে সেটা দৃশ্যমান হবে। এ কারণে কম্পিটিশন কমিশনের সাবেক পরিচালক বলছিলেন যে বিটিআরসি এবং এই কম্পিটিশন কমিশনের একসাথে কাজ করার প্রয়োজন আছে। শুরুর দিকে যে অভিযোগটা থাকবে সেটা বিটিআরসি আমলে নিবে, একেবারে পণ্যের বা সেবার গুণগত মানটা ঠিকঠাক আছে কিনা সেটা যাচাই বাছাইয়ের পাশাপাশি মূল্যায়নের দায়িত্বটা কম্পিটিশন কমিশন নেবে। সমন্বিতভাবে কাজ করে একটা পরামর্শ তাদের। দ্বিতীয় পরামর্শ ছিল লিপিবদ্ধ করা, অর্থাৎ যার যে অভিযোগ প্রত্যেকটা সিরিয়াসলি নেওয়া, একটা জবাবদিহিতার জায়গা তৈরি করা। অর্থাৎ আমার গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে অপারেটর, মন্ত্রণালয়, বিভাগ এবং নিয়ন্ত্রক সংস্থা প্রত্যেকটা স্টেক হোল্ডার যেন তাৎক্ষণিক সমাধান দেয় বা তারা কি করছে সেটা যেন গ্রাহককে জানায়, সেই জবাবদিহিতার জায়গাটা তৈরি করা। তৃতীয় বিষয়টা ছিল রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান টেলিটক, এটা দিন দিন আসলে ক্ষয়ক্ষতির দিকে চলে যাচ্ছে। অর্থাৎ এই প্রতিষ্ঠানটার যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে না এবং ক্ষতির তালিকায় এটা কিন্তু তলানিতে নামছে, যে কারণে এটাকে শক্তিশালী করার পরামর্শ দেওয়া হয়েছে এবং ইন্টারনেটটাকে একটা মৌলিক
মানবাধিকার হিসেবে চিহ্নিত করার কথা বলা হচ্ছে। অর্থাৎ যখনই একটা দেশে অরাজকতা তৈরি হবে প্রথম চাপটা আসলে ইন্টারনেটের উপরে আসে, এটাকে শাটডাউন করার একটা প্রবণতা দেখা দেয়। তো তাদের কথা হচ্ছে ইন্টারনেটটাকে মৌলিক অধিকার নিশ্চিত করা, যেন কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে ইন্টারনেটটাকে বন্ধ না করা হয়, পাশাপাশি টেলিটকটাকে আরও বেশি শক্তিশালী করা হয়। তাহলে রাষ্ট্রের যে অর্থ সেটা রাষ্ট্রের মধ্যেই থাকবে এবং গ্রাহক সেবার প্রতি একটা আস্থা তৈরি হবে। চতুর্থ পরামর্শ যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল সেটি হচ্ছে এই যে চাওয়াগুলো সেটাকে দৃশ্যমান করার জন্য নতুন বাংলাদেশ বা রিফর্ম যেটাকে বলা হচ্ছে, যে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশটা এসেছে, সেই বাংলাদেশে যেন সব জবাব দিতে জায়গাটা নিশ্চিত হয়, সে কারণে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষও যেন এর সাথে যুক্ত হতে পারে, সেই পথটা আসলে তৈরি করা। ধন্যবাদ রাকিব হাসান এই মুহূর্তে।